প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই আয়োজনটিকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। অনেকেই হয়তো বা এরই মধ্যে জেনে গেছেন যে এবারের যে টি-20 ক্রিকেট বিশ্বকাপ সেটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। সুতরাং এটি প্রথমবারের মতো আমেরিকায় এটি একটি বৃহৎ ক্রীড়াযজ্ঞ, যেটি ক্রিকেটের, এবং ক্রিকেটের এই মহাযজ্ঞ শুরু হবে 1 জুন থেকে এবং সেটি চলবে 29 জুন পর্যন্ত। এবং নিউ ইয়র্ক, টেক্সাস এবং ফ্লোরিডা, এই 3টি স্টেটে অনেকগুলো খেলা আছে। বাংলাদেশ দল আসবে এবং 3টি টি-20 ক্রিকেটে ম্যাচে মুখোমুখি হবে আমেরিকার, এটি বিশ্বকাপের আগেই। এরপরে বিশ্বকাপ চলবে, বিশ্বকাপে খেলবে এবং আমেরিকায় বাংলাদেশ 2টি খেলা খেলবে। প্রথমটি খেলবে জুনের 8 তারিখে, এটি হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেক্সাসের ডালাসে। আর দ্বিতীয় যে খেলাটি খেলবে বাংলাদেশ আমেরিকায় সেটি হচ্ছে 10 জুন, এটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। সেই খেলাটি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবং 1 তারিখে জুনের এই ক্রিকেট মহাযজ্ঞ শুরু হবে প্রতিবেশী 2 দেশ আমেরিকা এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে, যেটি ডালাসে হবে। এবং 2টি দেশই প্রথম বিশ্বকাপে খেলছে। খুবই ইন্টারেস্টিং। এবং আরও বেশ কিছু তথ্য আছে, যেমন ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী, তাদের এই ম্যাচটিও হবে এই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ফলে বোঝাই যাচ্ছে, যদিও আমেরিকায় ক্রিকেট খেলাটি তেমন জনপ্রিয় নয়, তবে দিনে দিনে কিন্তু সারা পৃথিবীতে এই খেলাটি জনপ্রিয়তা পাচ্ছে এবং সেটি ছড়িয়ে যাচ্ছে। ফলে এবারের বিশ্বকাপেও সংখ্যার দিক থেকে অনেক বেশি দল খেলবে, এটি আমাদের সকলের দৃষ্টি। এ কারণেই আজকের এই আয়োজনটিকে ঘিরে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব। তার সঙ্গে যুক্ত হয়েছে আইপিএল, যেটি আমাদের প্রতিবেশী, বাংলাদেশের প্রতিবেশী ভারত। সারা পৃথিবীতে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ক্রিকেট আসর যদি কোনোটা থাকে সেটি হচ্ছে আইপিএল। একদিকে টাকা, অর্থ, আরেকদিকে হচ্ছে আপনারা মুস্তাফিজুর রহমানের ছবি দেখছেন। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের মানুষ নয়, শুধু গোটা পৃথিবীর আগ্রহের কেন্দ্র কিন্তু এই আইপিএল। এবং বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসলে একমাত্র খেলোয়াড় তিনি চেন্নাই সুপার কিংসে যে পারফরমেন্স দেখিয়েছেন সেটি একেবারে অবিস্মরণীয়। অনেক মানুষ এটি ভালোবাসা নিয়ে গ্রহণ করেছে। সবশেষ পর্যন্ত তিনি 14টি উইকেট শিকার করেছিলেন। তো আমরা এই সব বিষয় নিয়েই আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন খুবই আমাদের একজন গুরুত্বপূর্ণ অতিথি, তিনি হচ্ছেন মুশফিকুর রহমান মোহন, বাংলাদেশের একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া বিশ্লেষক। তিনি ব্রিজ ফেডারেশন সেটির সাবেক সভাপতি, স্কোয়াশ ফেডারেশনের সাবেক সভাপতি। তবে ক্রিকেটের সাথে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। বাংলাদেশ ক্রিকেট লিগ, যে প্রিমিয়াম লিগ যেটা বিপিএল, সেটির একদম যেটি ব্রেন চাইল্ড বা যেটি মাথা থেকে আসছে, তিনি তার অন্যতম। এবং একই সাথে দুরন্ত রাজশাহী যে দলটি বাংলাদেশে বিপিএল খেলে সেটিরও তিনি ওনার বা সেটির স্বত্বাধিকারী। তো সব মিলে বুঝতেই পারছেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। মুশফিকুর রহমান মোহন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমি প্রথমে টিভিএন কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ডাকবার জন্যে। আর পাশাপাশি এই অনুষ্ঠান আমেরিকা, কানাডায় যারাই দেখছেন আমার প্রবাসী বাংলাদেশি ভাইরা, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। কেননা তাদের কষ্ট উপার্জিত এই রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। খুবই চমৎকার। এবং আমরা আপনাকে পেয়ে আমাদের ভালো লাগছে এই কারণে যে আমেরিকায় বিশ্বকাপ এটি খুবই মানে এর মধ্যে অ্যাটলিস্ট যারা ক্রিকেট যারা খেলে যে দেশগুলো, বিশ্বকাপটা আসলে ব্যাপার না, কারণ বিশ্বকাপ ফুটবল তো হয়েছে, ক্রিকেট বিশ্বকাপ, আমি ক্রিকেটটাই বলছি, হ্যাঁ ওইটাই বলছি। আমেরিকায় ক্রিকেট বিশ্বকাপ, এটি ফুটবল হয় আমেরিকা, হ্যাঁ, সুতরাং এটি একটি বিষয়। তবে আমরা শুরুটা করতে চাই আইপিএল দিয়ে, কারণ আইপিএল নিয়ে আমাদের দেশের মানুষের নয়, সারা পৃথিবীর মানুষের আগ্রহ। তো আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আমরা খুব বেশি দেখি না। এবং বাংলাদেশের হয়ে ভালো পারফরমেন্স করা যদি কাউকে বলতে হয় তাহলে 2 জনের নাম আসে, সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। তো এই 2 জনের মধ্যে এবার আমরা দেখছি শুধুমাত্র মুস্তাফিজুর রহমান খেলেছেন। তো বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ এবং আইপিএল কি বলবেন আপনি? না, এখানে যে ব্যাপারটা আসলে
খুব জটিল ব্যাপার। আমরা বাইরের থেকে সাধারণ মানুষ যেটা দেখছি ঠিক তা না, পেছনে বহু কিছু ব্যাপার কাজ করে। তো এখন এগুলোর কিছুটা সাধারণ মানুষ জানছে এই মোস্তাফিজকে ফিরিয়ে আনার প্রসঙ্গে, কারণ এক পক্ষে কথা বলছে, বিপক্ষেও কথা বলছে। তো ওভারঅল আসলে আইপিএল এবং বাংলাদেশ পারস্পরিক সুবিধাটা কোথায় এবং বাংলাদেশ কিভাবে সুবিধাটা নিতে পারতো বা পারে। যেমন প্রথমেই যে জিনিসটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি বিশ্বাস করি সকলে আমার সাথে একমত হবে, যে আইপিএল হচ্ছে বর্তমান বিশ্বে এমন একটা ক্রিকেট যজ্ঞ যেটা বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের পরেই যার অবস্থান। এমনকি আমরা তো মনে হয় যে জাঁকজমকের দিক থেকে, আকর্ষণের দিক থেকে এটি মনে হয় সারা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টের মতো লাগে। পারহ্যাপস কিছু কিছু জায়গায় বলা যায় বিশ্বকাপের চেয়ে উপরে, বাট একটা জিনিস, বিশ্বকাপের উপরে তার কোনো কিছু হতে পারে না, হতে পারে না, কিন্তু বিশ্বকাপের পরেই এই টুর্নামেন্টের গুরুত্ব। কিন্তু আমাদের খেলোয়াড়দের কি সামর্থ্যের অভাব? তাদের সংখ্যা এত কম আইপিএল খেলার সুযোগ পায় কেন? এখানে সামর্থ্যের অভাব না, এখানে অনেকগুলো ব্যাপার। তার ভিতরে অন্যতম একটা যে ব্যাপার, সেটা হচ্ছে আন্তদেশীয় যে আপনার ক্রিকেট বোর্ড আছে, এই ক্রিকেট বোর্ডের ভিতর একটা সম্পর্কের আদান প্রদানের একটা ব্যাপার কিন্তু কাজ করে। আমরা কি আমাদের বোর্ড কি সেরকম কমিউনিকেশন রাখতে পারে না? আমার কাছে মনে হয় আমরা যথেষ্ট পিছিয়ে আছি। এখানে আমার অত্যন্ত কষ্ট লাগে যে পাপন ভাইয়ের মতো একজন ব্যক্তি, যিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং এখন তো উনি মাননীয় মন্ত্রী বটে, আমার কাছে মনে হয় যে পাপন ভাইকে তার সভাসদ বা পারিষদ বা পাইক পেয়াদা বারকান্দাজ এরা মানে অনেক সত্যটাকে দেখতে দিচ্ছে না। কারণ আমি এগুলো কেন জানি, যেমন বিপিএল ক্রিকেটটা তো আমার ব্রেনচাইল্ড ছিল, আপনি বললেন, এটাই বাস্তবতা। তো বিপিএল যখন আমি বাংলাদেশে মাঠে নামাই, তো তখন আপনি একটা জিনিস তো জানেন যে বাংলাদেশে কোনো বড় কিছু হতে গেলে এটা পরোক্ষ বা প্রত্যক্ষ যেভাবে আমি আপনি বলি না কেন, আলটিমেটলি ইন্ডিয়ার ব্লেজিং ছাড়া আসলে সম্ভব না। না সেটা ঠিক আছে। এখন আমি এটা এখানে একটু পয়েন্টটা কি, পয়েন্টটা আমি বলছি, তখন বিপিএল যদি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ব্লেজিং না থাকতো, সম্ভব ছিল না। যেমন ফার্স্টে তারা রাজি ছিল না, তখন প্রেসিডেন্ট ছিলেন শ্রীনিবাসন সাহেব। তো আমি এবং আমার সাথে দুজনের অক্লান্ত পরিশ্রমে আজকে বিপিএল যেটা খেলা হচ্ছে, সেই বিপিএলটা দুজনের নাম বলতেই হবে। একজন হচ্ছে আলম সাহেব, উনি ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ছিলেন, আরেকজন শফিকুর রহমান মুন্না, উনিও ডাইরেক্টর ছিলেন, এবং শফিকুর রহমান মুন্না সেবার বেঁচে নাই, আচ্ছা আচ্ছা, ইন্তেকাল করেছেন। আমরা দুঃখ প্রকাশ করছি। আমি একটু পয়েন্টে ফিরি। আমি জানতে চাচ্ছি যে আইপিএল এ বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগের কেন? এটা সামর্থ্যের অভাব, আপনি বলছেন বোর্ডের সাথে বোর্ডের যোগাযোগের অভাব? না, আমি ওই পয়েন্টে এখন বলে দিচ্ছি। সাপোজ দেখা গেল কি, আপনি সাকিবের কথাই ধরেন না কেন, সাকিব কি লাগাতার খেলতে পেরেছে? সাকিব তখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টানা কয়েক বছর আপনার নাম্বার 1। তো এখন আইসিসির ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা কি তাহলে ফেক? আপনাকে একটা জিনিস মানতে হবে, যদি আইসিসির ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 1ও হয়, তাহলে তো তার ভিতর কোয়ালিটি আছে। কিন্তু দেখা গেল দল তাকে একটা খেলায় খেলাচ্ছে, 3-4টা খেলায় বসিয়ে রাখছে। কেন? কারণ ওই যে প্রেশার দেওয়ার মতো কিছু নাই। এখন ইয়েতে যদি অস্ট্রেলিয়ার খেলোয়াড়কে বসিয়ে রাখা হয়, কিন্তু পারফরমেন্স ওয়াইজ অন্যান্য দেশের খেলোয়াড়রা কিন্তু আইপিএল এ ঝড় তুলে ফেলে, এটাও কিন্তু আপনাকে খেলা না, আমি আপনার পুরো একমত না। বাংলাদেশের প্লেয়াররাও ঝড় তুলতে পারে, কিন্তু তারই এবার প্রমাণ মুস্তাফিজ। আচ্ছা, কারণ হচ্ছে কিসের জন্য আমরাও সেটা চাই, ঝড় তুলুক। ঝড় তো না, ও ঘূর্ণিঝড় তুলে আসছে। আচ্ছা, কারণটা কি? কারণটা হচ্ছে সামহাও ওর ভাগ্য ভালো হতে চেন্নাই দলটা, চেন্নাই সুপার কিংস বা সিএসকে যেটা বলা হয়, এই চেন্নাই টিমটা তাকে প্রকৃত সম্মান এবং মূল্যায়ন করাতে সে নিজেকে উজাড় করে তুলে ধরতে পেরেছে। এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন, যে সুযোগ এবং এটিকে চর্চার একটা ক্ষেত্র তৈরি করা। কিন্তু সেটাকে আবার আমরা গলা টিপে হত্যা করলাম কিভাবে? মানে আমরা তো দেশের স্বার্থে তাকে ফিরিয়ে আনলাম, জিম্বাবুয়ে সিরিজ খেলে প্রস্তুত করা বিশ্বকাপের জন্য। আপনি কি মনে করেন না এটা সঠিক সিদ্ধান্ত?
দেশের স্বার্থে যুদ্ধ করা, খেলতে যাওয়া সবকিছুই সবার আগে, সবার উপরে। কিন্তু এখন এই জিম্বাবুয়ের মতো দুধভাত টিমের সাথে যদি আপনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলেন, এটা হলো শাখের করার দুই ধরনের সমস্যা। একটা হচ্ছে যদি ভুলক্রমে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টিম হেরে যায়, তাহলে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে যাবে। আর যদি একতরফা হোয়াইট ওয়াশ, ব্ল্যাক ওয়াশ, চুন ওয়াশ, লাইম ওয়াশ, যাই কিছু বলে, আত্মবিশ্বাসের এমন তুঙ্গে থাকবে যে সেখানে, আত্মবিশ্বাসের তুঙ্গে না, এটাকে বলা হয় ফলস কনফিডেন্স, ফলস কনফিডেন্স বা মিথ্যাত্মবিশ্বাস। আচ্ছা আচ্ছা। তো এইটা আবার চরমভাবে ব্যাকফায়ার করবে আপনার মূল খেলাতে। আবার আমরা দেখছি যে মুস্তাফিজ কিন্তু প্রথম 3টি ম্যাচ খেলবেও না। খেয়াল করেন, দেখেন আলটিমেটলি যে জিনিসটা দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় মোস্তাফিজকে আসলে খেলানোর জন্য ফেরানো হয় নাই। এই জন্যে যে তাকে 3টা খেলায় বসিয়ে দেওয়া হচ্ছে, পরে 2টা খেলায় করে আবার একটা খেলা বসিয়ে রাখা, এই যে এত কিছু তো প্রয়োজন ছিল না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এক মুস্তাফিজ না গেলে কি হতো, বরঞ্চ যে জিনিসটা হতো, আলটিমেটলি অনেকেই বলেন যে মোস্তাফিজ নিজে ব্যক্তিগতভাবে বেনিফিটেড হচ্ছে। কথাটা সঠিক না। কিন্তু একটা জিনিস দেখেন, আমি মোহন কেউ না, আমি অতি নগণ্য সাধারণ একজন মানুষ, কিন্তু আমার পরিচয় কি? আমি বাংলাদেশি। আমি আমেরিকা থেকে যদি খারাপ কিছু করি, তার দায়টা কিন্তু চলে যাবে বাংলাদেশের ঘাড়ে। ভালো কিছু করলে ন্যাচারালি সুনামটা বাংলাদেশের। সুতরাং যখন আইপিএল এ মুস্তাফিজ ভালো করছে, সে কিন্তু বাংলাদেশের দিকেই যাচ্ছে, পুরো বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে, যে ব্র্যান্ডিংটা 100 কোটি টাকা দিয়েও করা সম্ভব না। তা আমরা এইটাকে কেন কাজে লাগালাম না? আপনি যে দেখেন এই যে ছবিটা, এটাকে দলের ছবি বলা হয়, যেই ছবিটা সাধারণত খেলা শেষে করার কথা ছিল, কিন্তু যেহেতু মোস্তাফিজ চলে আসছে, ওরা বলেই দিছে যে আমরা দলের ছবিটা আগে নিয়ে নিই। নানানভাবে মানে আমি আশ্চর্য হয়ে যাই। অনেক সম্মানিত করা হয়েছে তাকে, মানে শুধু ক্লাব না, মানে খেলা সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে একটা খেলোয়াড় যতটা ভালো খেলে, তার থেকে বেশি মিডিয়া কাভারেজের কারণে তো এটা আপনার এক্সপোজড হয়। মিডিয়া কাভারেজ যদি ভালো না হয়, অনেক সময় ভালো খেলেও মানুষকে তো জানাতে পারে না। আচ্ছা, এবার আমার প্রশ্ন, মিডিয়া যেমন দিচ্ছে, তারপরে আপনার ধারাভাষ্যকাররা অ্যান্ড ইভেন দর্শকরা পর্যন্ত, মানে সত্যি এটা যেন একটা মিরাকল একটা ইস্যু। অসম্ভব, মানে চমৎকার বলছেন আপনি, দারুণ লাগছে, অনেকে প্রশংসা করছেন ফেসবুকে। আমি একটু দর্শকদের কাছে অনুরোধ করতে চাই, যারা এই মুহূর্তে দেখছেন, আমাদের সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন অতিথি আছেন, এবং আমি জানি যে আমাদের বাংলাদেশিরা মানে ক্রিকেট ভীষণ পছন্দ করেন, এবং বাংলাদেশ খেলতে আসবে, আমেরিকায় যাবে, ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে, একই সাথে জিম্বাবুয়ের সাথে সিরিজ, আইপিএল নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি জানি যে আপনাদের চরম আগ্রহ এবং উৎসাহ, আপনারা কিন্তু এই সুযোগটি নিতে পারেন। পর্দায় যে নম্বরটি আপনারা দেখছেন 646-307-9828, এই নাম্বারে টেলিফোন করে আমাদের অতিথির কাছ থেকে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। একই সাথে ফেসবুকে আমরা একটু আপনাদের কমেন্ট আশা করছি যে আপনারা বাংলাদেশ এবারের বিশ্বকাপে কেমন খেলবে। আমেরিকাতে যেটি টি-20 ক্রিকেট বিশ্বকাপের কথা বলছি, হতে যাচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, আপনারা একটু কমেন্ট করতে পারেন আপনাদের মতামত। একই সাথে আইপিএলে আমাদের খেলোয়াড়রা কেন বেশি সুযোগ পায় না, মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়া দেশে শেষ করার আগে, এই সিদ্ধান্তটিকে আপনারা কিভাবে দেখছেন, কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুকে, আমরা একটু পড়ে শোনাবো। এবং আইপিএল নিয়ে আমার শেষ প্রশ্ন এখন, তারপর আমরা আমাদের বিশ্বকাপ আলোচনায় যাব। জনাব মোহন, আপনার কাছে সেটি হচ্ছে যে মুস্তাফিজকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে, যেহেতু চেন্নাই চাচ্ছিল রাখতে, আমরা আমাদের কতটা লাভ ক্ষতির হিসাবটা একটু যদি এবার বলেন। লাভের ব্যাপারটা হচ্ছে কারো ব্যক্তি ইচ্ছাপূর্ণ হয়েছে যে আমি আনবই,
বাংলাদেশের সুনামের প্রয়োজন নাই। এবং যখন বলা হয় যে তার মুস্তাফিজের আর কিছু শেখার নেই, মুস্তাফিজের আমি ওগুলোতে আর যাচ্ছি না, কিন্তু কারো ব্যক্তি জিত পরিপূর্ণ হয়েছে, কিন্তু ক্ষতিটা কতটুকু হয়েছে যেমন দেখেন, যেমন এই যে তাসকিন 3 বছর সুযোগ পাওয়ার পরেও তাকে এনওসি দেওয়া হচ্ছে না, তো চুপচাপ থাকতো। এখন তো সে মিডিয়ার সামনে আক্ষেপ করছে, তো 2 দিন পরে সে বিস্ফোরণ ঘটাবে। দেন শরীফুলকে এনওসি দেওয়া হলো না। দেন আরও কয়েকটা খেলোয়াড় আপনার এখন মানে আইপিএলে নিয়মিত খেলতে পারবে এবং ভালো করবে। তো এখন যে জিনিসটা দেখেন, আরও একটা জিনিস, সহমর্মিতা তো প্রয়োজন আছে। কারণ আমি যদি আমার পার্শ্ববর্তী দেশের ক্রিকেটকে সাহায্য করি, আগামীকাল তো আমিও সাহায্য নিতে পারবো। যেমন আজকে আর একটা জিনিস আপনি জেনেছেন কিনা আমি জানি না, চেন্নাইয়ের বোলিং লাইনটাই মোটামুটি ধস নেমে গেছে। কারণটা কি, এদিকে থিকসানা এবং মাহেশা পাত্থিরানা এ দুজনকে শ্রীলঙ্কায় যেতে হয়েছে তাদের ভিসা সংক্রান্ত ব্যাপারে, যেই কারণে মোস্তাফিজ বাংলাদেশে গিয়েছিল, এবং অন্য একটা খেলোয়াড় ইনজুর। তো সব কিছু মিলিয়ে আমার তো মনে হয় না যে মানবিক কারণেও, তারপরে আরও বেশি হাস্যকর লাগছে যে এই মোস্তাফিজ বাংলাদেশে যে রেস্ট নিচ্ছে। এখন আপনি রেস্টের কথা যদি বলেন, দেখেন এমনও খোরা যুক্তি দেওয়া হয় যে আইপিএলে প্রচণ্ড খাটাখাটনি করা হয়। হ্যাঁ, খাটাখাটনি করা হয়, যত্ন সেরকম করা হয়। আমি বলছি আপনাকে, 4 দিন পরে একটা খেলা থাকে এবং 4 দিন পরে 4 ওভার বল করে। আর ওই প্লেয়ার যাদেরকে এনওসি দেওয়া হয় নাই, শরীফুল এবং তাসকিন, তারা কিন্তু ঢাকাতে আবাহনীতে খেলছে, মনে করেন 1 দিন পর পর 10 ওভার করে, 10 ওভারের, এবং পুরো মাঠ দৌড়ে বেড়াচ্ছেন সারাদিন। এবং শুধু তাই না, টেম্পারেচারের অবস্থা ভয়ঙ্কর খারাপ। তো এই যে অবস্থা, তার মানে কি, আরো একটা ব্যাপার, তার মানে কিন্তু বোর্ডের সাথে বোর্ডের সম্পর্ক শুধু না, এই যে ব্যক্তিগতভাবে যে আমরা প্লেয়ারদেরকে ছাড়ছি না এবং তারা খেলতে গিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে, এইসব কারণও কিন্তু প্রভাব ফেলে না নেয়া। শুধু তাই না, ওগুলো তো আছেই, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি কিভাবে হচ্ছে। যেমন দেখেন, আপনার যে কোনো একটা প্রশাসনে একটা নিয়ম চলবে, দ্বৈত নীতি তো চলতে পারে না। যেমন এই জিম্বাবুয়ে ট্যুরে সাকিব খেলছে না, কেন খেলছে না? যে আমি প্রিমিয়ার লিগে, মানে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবো, দলের পক্ষে খেলবো। কথাটা খেয়াল করেন। তো যদি সাকিবকে অ্যালাউ করা হয়, তাহলে মুস্তাফিজকে কেন করা হচ্ছে না? এই দ্বৈত নীতির ক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হয়, কর্মকর্তাদের কোনো সমস্যা হয় না, কারণ তাদের যে সুযোগ সুবিধা, প্রচার প্রসার সবই তারা পায়। প্রবলেমটা হয় যেটা, খেলোয়াড়দের ভিতরে মানসিকতার পরিবর্তন হয়, আস্তে আস্তে তুষের আগুন জ্বলে, আর তুষের আগুন এক সময় মানে অগ্নি, মানে এটা বিস্ফোরণ ঘটে আপনি বলতে চাইছেন? বিস্ফোরণ ঘটবেই। আচ্ছা, আমরা সেটি চাই না, আমরা চাই যে ঘটবে। এটা আপনিও চান না, কিন্তু আপনার দুঃখ থেকে, হতাশা থেকে বলছেন, আমি জানি, বাস্তবতা থেকে বলছেন, আপনি বিষয়টা বলছেন, সেটাই বাস্তবতা থেকেই তো হতাশাটা আসে, চোখের সামনে যা দেখেন। যদি দ্বৈত নীতি না থাকতো, তারপরে যে জিনিসটা হয় তখন। আরেকটা প্রশ্ন আমার সেটা হচ্ছে, আমরা আমাদের অনেক মানে লেজেন্ড, মানে তারা কিংবদন্তি পর্যায়ের ক্রিকেটার, তাদেরকে সঠিক সম্মান দিয়ে বিদায় করতে পারি না কেন? বিদায় মিন্স সেই বিদায় না, মানে সম্মান দিয়ে আমরা তাদেরকে, আমরা সচিন টেন্ডুলকারকে যেভাবে সম্মান দিয়ে ক্রিকেট থেকে বিদায় দেওয়া হলো, আমরা কেন মাশরাফিকে এটা পারি না? এখানে প্রবলেমটা হচ্ছে কোথায়? আমি তো দেখি না যে আমাদের কোনো ক্রিকেটারকে এইভাবে সম্মান দিয়ে বিদায় দেওয়া না। এটার আপনি সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় সম্মানটা আসলে একটা জটিল জিনিস। কারণ আমি, এটা কি শুধু আমাদের ক্রিকেট বোর্ডের জন্য জটিল নাকি সবার জন্য? না, পৃথিবীর অন্য কোথাও না, আমার মনে হয় বাংলাদেশের জন্য ব্যাপারটা হলো যে সম্মান দিলে, আপনাকে আমি যদি সম্মানিত করি, আমার সম্মান যদি কমে যায়। না, এটা কেন কমবে? সম্মান দিলে তো সম্মান বাড়ে সবার। এটা সারা বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য না। আমাকে দেখান একটা খেলোয়াড়কে করা হয়েছে, এই যে তামিমের অবস্থা নিয়ে, এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না, নানান ধরনের কথাবার্তা চলছে প্রতিদিন। এখানে তো ক্রিকেট বোর্ডের একটা স্পষ্ট দায়িত্ব যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে তামিম খেলবে অথবা খেলবে না, পরিষ্কার করা। জাস্ট, কারণ এত ধূম্রজাল সৃষ্টি করতে দেব কেন আমি?
ক্রিকেট বোর্ড স্পষ্ট। আমার কাছে যেটা মনে হয় যে পাপন ভাইয়ের কাছে সত্য জিনিসটা ভীষণভাবে, মানে অনেকেই সত্য জিনিসটা, কিন্তু উনি তো একজন রাজনীতিবিদ, উনি একটা বিরাট ফ্যামিলি থেকে আসা মানুষ, উনি নিজেও তো বোঝেন। না না না, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, ওই রকম চেয়ারে বসে সকল কিছুই দেখা যায় না, সম্ভব না। ওই পারিষদ, পাইক পেয়াদা বরকন্দাজ, উজির নাজির সেনাপতি নিয়োগ করতেই হয়। এখন তারা যদি, আমি নিজেও তো ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম, সবই ঠিক আছে, কিন্তু আপনি একটা বাংলাদেশের মানুষের মনোভাব বোঝেন না, এটা কিন্তু হয় না। বা কি হচ্ছে, মানে কেউ যদি দায়িত্বে থাকে, মনোভাব, আপনি বাংলাদেশের প্রতিটি মানুষ, আমি বলি যে ক্রিকেটকে ভালোবাসে, প্রতিটি মানুষ। না, আমি আপনাকে জিনিসটা বুঝাতে পারিনি। আমি বুঝতে পেরেছি, আপনি বলছেন যে সবসময় দেখা সম্ভব হয় না, তার আশপাশে অনেককে দায়িত্ব দিতে হয়, তারা ঠিকভাবে সম্ভব হয় না। হ্যাঁ, আমি 5 জন বা 7 জনকে আমি দায়িত্ব দিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার যে আমাকে তারা সঠিক চিত্রটা দেখতেই দিচ্ছে না। দিচ্ছে যে না, এই দেখতে যেন আমি পাই, এবং তাহলে সমস্যাটা কিভাবে দেখতে পাওয়ার ব্যাপারটা, এখানে দেখতে পাওয়ার জন্য আবার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তার হওয়া উচিত অলংকারিক না, পূর্ণকালীন প্রেসিডেন্ট, যার অন্য কোনো কাজ থাকবে না। আচ্ছা, তার মানে তিনি মন্ত্রী হবেন না, তিনি সংসদ সদস্য হবেন না, তিনি ব্যবসা করবেন না, তিনি শুধু ক্রিকেট দেখবেন, এবং তার যত ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রয়োজন ক্রিকেট বোর্ড দেবে, তাকে দিতে হবে, তাকে দেবে, বাড়ি গাড়ি যত যা কিছু, কিন্তু তার কাজ হবে একটাই, আমার কাছে মনে হয়, এবং তিনি দক্ষ হবেন। দক্ষতা তো না থাকলে তো প্রশ্নই আসে না। আমার মনে হয় আমার একটা জায়গায় আমি উত্তর পেয়েছি, কিন্তু আমাদের যাই হোক, আমরা সম্মানটা দেই না এবং দিতে পারা উচিত। এই পর্যায়ে আমরা আমাকে দেখান যে একটা খেলোয়াড়কে সম্মানিত ভাবে, আমি দেখাতে পারবো না। এই ব্যর্থতা থেকেই তো, মানে এই হতাশা থেকেই প্রশ্নটা করেছি। আমরা একটা ছোট বিরতি নেই, ফিরে এসে একটু ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো, এবং আমরা আমাদের দর্শকদেরকে আরেকটু কানেক্ট করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের অতিথি আছেন যিনি ক্রীড়া বিশেষজ্ঞ, সংগঠক, এবং নিজেও তিনি খেলেন। সুতরাং আপনাদের একটি বিরাট সুযোগ, আজকে আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলছি। বিশেষ করে জুন মাসে এখানে ক্রিকেট বিশ্বকাপ হবে T20 আমেরিকাতে এবং ওয়েস্ট ইন্ডিজে। আমাদের দল নিয়ে এবার আমরা বিরতির পর কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুক এবং আপনারা যুক্ত হবেন এই আশা নিয়ে বিরতিতে যাচ্ছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভিউজে আরও একবার। আপনারা আছেন আমাদের সাথে এবং আজকে আমরা খেলা নিয়ে কথা বলছি বা ক্রিকেট নিয়ে, এবং এ পর্যায়ে আমরা একটু আমাদের অতিথির কাছে আবার যাব এবং এবারের প্রসঙ্গটি আসলে আমরা বিশ্বকাপের প্রসঙ্গে রাখতে চাই। আমাদের সাথে আছেন মুশফিকুর রহমান মোহন, ক্রীড়া সংগঠক এবং বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাকে। প্রশ্নটি হচ্ছে, আমেরিকায় তো ইনফ্রাস্ট্রাকচারের কোনোই অভাব নেই, সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ এবং একটি আধুনিক এবং ক্ষমতাধর দেশ। তো এইখানে বিশ্বকাপ ক্রিকেট তারা যদি, নিশ্চয়ই এটি অনেক ভালোভাবেই আয়োজিত হবে বলে আমাদের বিশ্বাস। তো আপনি কেমন মনে হচ্ছে যে কেমন হবে এবারের বিশ্বকাপটি এখানে এবং ওয়েস্ট ইন্ডিজে? এখানে আনডাউটেডলি, কারণ ব্যাপারটা হলো যে ক্রিকেটের বিশ্বকাপটা বাংলাদেশে, সরি আমেরিকাতে হয়নি, কিন্তু তারা এর থেকে অনেক মেগা অনুষ্ঠান করে ফেলেছে। যেমন আমি গত সপ্তাহে ওই নাসাও ক্রিকেট স্টেডিয়ামটা এমনি একটু দেখতে গিয়েছিলাম। আচ্ছা, এবং আমার কাছে খুব ভালো লাগলো। এটা বোধহয় মানে খুলে ফেলার মতো একটা স্টেডিয়াম, মানে খেলা শেষে আবার তারা ইচ্ছা করলে এটা এখান থেকে সরিয়ে ফেলতে পারবে। আমার কাছে খুব ভালো লাগলো। এখন যে জিনিসটা মেইন ব্যাপারটা তো আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট। যে আমরা স্টেডিয়ামের ছবিটি দেখাচ্ছি, দেখুন বানাচ্ছে, জি, এবং খুব দ্রুতই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। আমি গিয়েছিলাম গত সপ্তাহে, আমি গিয়েছিলাম। যে জিনিসটা সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট নলেজটাই হলো আসল একটা ইভেন্টকে দাঁড় করানোর জন্য। তারপরে আসেন, আমেরিকা যেহেতু ক্রিকেট খেলছে এবং বিশ্বকাপ স্বাগতিক দল হিসেবে তারা সুযোগ পেয়েছে, এখানে আমি বলছি এখানে আমেরিকা 2-1 খেলা জিতবে। এই কারণে যে আমেরিকার তো আসলে নিজস্ব খেলোয়াড় নেই,
তারা মাইগ্রেট করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় নিয়ে এসছে, এবং আমি যেটা দেখলাম যথেষ্ট শক্তিশালী দল। ইভেন আমি এই যে আইপিএল এর এনওসি বিপদ যেতে আমার কাছে এখন সবচেয়ে বড় ভয়টা কোথায় আপনি জানেন? ওই যে তাসকিন এখন মিডিয়ার সামনে কথা বলছে, এই বিভিন্ন জন, কারণ এরা যদি এখন আমেরিকান ন্যাশনালিটি চায়, আপনার EB1 না, গ্রিন কার্ড না, স্ট্রেট ন্যাশনালিটি পাবে। কারণ কি? কারণ তাদের এই মানে রেডি খেলোয়াড় দরকার। এবং আপনি তো জানেনই যে ভারতের যুব দলের অধিনায়ক কিন্তু এখন আমেরিকা দলে খেলে। আই নো, আমি এবং বিশ্বকাপ জয়ী, আমি প্রত্যেককেই চিনি। তার মানে কত শক্তিশালী দল এটা। আমি সেই জন্যই তো বলছি। যাই হোক, আমরা আমেরিকার জন্য শুভকামনা, আমেরিকা ভালো করবে বিশ্বকাপে, এটি আমরা চাই। এবং একই সাথে এবার একটু বাংলাদেশ দল নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি বলছিলেন যে বাংলাদেশ দলের তালিকাটা আমরা বাতাসে ঘুরতে দেখছি, কিন্তু সেই অর্থে 1 মাস বাকি। অনেকে বলছে জিম্বাবুয়ের সিরিজের পর ঘোষণা করা হবে অফিসিয়ালি, কিন্তু দল কেন ঘোষণা করা হচ্ছে না, নাকি হয়েছে? এখানে যে ব্যাপারটা সেটা আপনাকে খেয়াল করতে হবে। আইসিসির প্রজ্ঞাপন অনুযায়ী অনর বিফোর 1 মে তাদের কাছে স্কোয়াডের নাম দিতেই হবে। হ্যাঁ, পাবলিকলি না বললেও দিতে হবে তাদের কাছে, দিতেই হবে। এবং এটা তাদেরকে জিজ্ঞেস না করেই 25শে মের ভিতরে আবার চেঞ্জ করা যাবে, পুরোটাই অদল বদল করতে পারে। তো এখন এটা জাস্ট একটা ফর্মালিটিস। পৃথিবীর বড় বড় পেশাদার দল যারা, তারা সকলেই দল দিয়ে দিয়েছে, এবং ইন্ডিয়া টাইমস স্কোয়ারের বিলবোর্ডে নাম ঘোষণা করেছে, এবং আমরা জানিও সকলে। এবং এবার যে জিনিসটা ভালো লাগে, ওই যে আমাদের দেশে যেমন আমরা কেউকে বিদায় জানাতে পারি না, সম্মানও তো দিতে পারি না। যেমন এই যে অস্ট্রেলিয়ার দল ঘোষণা করলো আপনার প্রথিতযশা একজন সাবেক খেলোয়াড়ের মাধ্যমে, তে আমরা তো এগুলো পারি। তো এখন যে জিনিসটা লুকোচুরি আমাদের ভিতরে, এই লুকোচুরিটাই যেন একটা অন্যতম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এত লুকোচুরি তো প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে আমরা এই 15 জনের নাম এখন দিয়েছি, তারপর আমরা সময় আসলে পরিমার্জন যদি প্রয়োজন হয় করব। কারণ আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, অস্ট্রেলিয়াতে কি বিশাল বিশাল খেলোয়াড়কে বাদ দিছে, দে ডোন্ট বদার। ইন্ডিয়াতে কি অবস্থা? ইন্ডিয়ার এত 150 কোটি মানুষের দেশে এই 11 জন বাছাই 15 জন বাছাই করা সহজ। তার ভিতরে এই যে আপনার হার্দিক পান্ডিয়া, যার কোনো ফর্মই নাই এখন, তাকে রাখে দিছে। কারণ সে যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, রিলায়েন্সের প্লেজিংয়ে সে আসছে। পক্ষান্তরে দেখেন লোকেশ রাহুল নাই, আবার আপনার গায়কোয়াড় যে এখন সর্বোচ্চ রান সংগ্রহকারী নাই, ঈশান কিষান নাই। একটা জিনিস কোনোটাই বিতর্কের ঊর্ধ্বে না। আপনার পৃথিবীর শ্রেষ্ঠ মানে নিক্তি দাঁড়িপাল্লা দিয়ে মেপেও যদি একটা দেশ সঠিক 15 জন খেলোয়াড় নেয়, তারপরে এখানে সমালোচনা থাকবে, আই ডোন্ট মাইন্ড। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন আমি এইভাবে দল ঘোষণাটা বাতাসে একটা বাষ্পায়িত আকারে রাখবো, তখনই তো মানুষের ভিতরে বুদবুদ একটা ব্যাপার কাজ করবে। এটা দরকার তো নাই। আমি মে মাসের 1 তারিখে সাংবাদিকদের মাধ্যমে মানে মাঝখানে কেউকে দিয়ে বা ক্রিকেট বোর্ডের নিজস্ব কোনো মানে সোজা কথা দলকে ঘোষণা করা, বা এইভাবেও যদি না হয় ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হোক, মানুষ জানলো, প্রেস ব্রিফিং বা প্রেস রিলিজ পাঠিয়ে দেওয়া হোক, কিছু একটা। আপনি বলছেন, ঠিকই বলছেন আপনি, ঠিকই। তো আমরা এই যে, এবং এখানে যে প্রবলেমটা হয় দেখেন, এই ধোঁয়াশার কারণে তখন কিন্তু মানুষের যে জিনিসটা আসে, অপেশাদারিত্ব চিন্তা আসে মানুষের, অস্বচ্ছতা মানে কেউকে ব্লেজিংয়ে এখানে কিছু করা হতে পারে। আমার কথা, আমি বিতর্কের সুযোগটা কেন দেব? এবং এই জন্যে আমার খুব কষ্ট হয়, সত্যি আমার কষ্ট হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে পাপন ভাইকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। কারণ দায়টা তো পাপন ভাই যাচ্ছে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে। দোষ করছে অন্যরা, কিন্তু দায়টা যাচ্ছে সরাসরি পাপন ভাইয়ের নামে। তো আমার কাছে মনে হয় পেশাদারিত্বের এবং স্বচ্ছতার বিকল্প নাই। না, তা তো বটেই। যেটা শুধু তো ক্রিকেট না, সারা পৃথিবীতে যে কোনো কাজেই পেশাদারিত্ব এবং তার দক্ষতা এবং স্বচ্ছতা, এটাই হচ্ছে এক নাম্বার। আরেকটা জিনিস, আমরা এখন কোন জামানায় আছি? আমাদের শৈশব কৈশোরে দেখছি
মানে 2-4 মাইল হাঁটলেও সাংবাদিক পাওয়া যেত না। এখন প্রতি বর্গ মিটারের ভিতরে 10 জন সাংবাদিক, যার হাতে মোবাইল সেই সাংবাদিক। না, এটা আপনি বলতে পারেন সবাই সাংবাদিক সেক্ষেত্রে। আমি সেইটাই বললাম, যাদের ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে তিনিই সাংবাদিক। তাও লাগে না, কারণ চলমান অবস্থায় কোন একটা ঘটনা ঘটতেছে, ফেসবুকে আপলোড করে দেন, করে ফেললো, লাইভ করে দেন, লাইভ করে সোশ্যাল মিডিয়ার। এটা হলো নিউ মিডিয়ার বা একটি যে নতুন ধারার একটা মিডিয়ার সূচনা হয়েছে আসলে সবার হাতে হাতেই। খারাপ দিকও আছে, কিন্তু ভালো দিক অনেক, খারাপ দিক অনেক, কারণ মুদ্রা সবসময় আপনার দুটো পিঠ থাকে। রাইট রাইট। কিন্তু এখন সেই জায়গাটাতে যদি আমি বিতর্ক বা সবসময় বাষ্পায়িত অবস্থা রাখি, ধূম্রজাল সৃষ্টি করি, তখন তো এই যে মানুষ বলে যে এখানে তো বোধহয় কিছু। আচ্ছা ঠিক আছে, আমাদের তারপরেও আমাদের দেশ আমরা অনেক ভালোবাসি এবং আমাদের দেশ ভালো করুক, আমরা মন থেকে উজাড় চাই, আপনিও চান। কিন্তু সেই জায়গা থেকে আমরা আমেরিকাতে যে বিশ্বকাপটি বা ওয়েস্ট ইন্ডিজ মিলে খেলবে, আমাদের অনেক তরুণ উদীয়মান খেলোয়াড় কিংবা অনেক দিন ধরে কেউ কেউ খেলছেন, অসম্ভব ভালো খেলে, অসম্ভব মানে চমৎকার খেলে। এই টিমটা সঠিকভাবে যদি করে আমরা পাঠাতে পারি, ঠিকমতো একটু তাদেরকে আমরা মাঠে গিয়ে প্রেরণা দিতে পারি, মানে আমি নিজেও যাব মাঠে প্রেরণা দেওয়ার জন্য, সুতরাং অনেকেই যাবেন, নিশ্চয়ই তারা ভালো করবে। ওইরকম একটু একটু ভালোবাসার কথাও আমরা। না, ওটা ঠিক আছে, আমি বরঞ্চ এখানে কতটুকু ভালো করবে বললেন মনে করেন আপনি? এটা এইখানে আমার আপত্তি, এই কতটুকুন ভালো করবে, কারণ আমরা তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইতে চাই। অবশ্যই তার জন্য তো আপনার একটা পরিকল্পনা থাকতে হবে, 5 বছরের পরিকল্পনা বা 3 বছরের পরিকল্পনা, 10 বছরের পরিকল্পনা, ফেস বাই ফেস আমি এরকম আগাবো, তো এটা রাখতে হবে। তো আপনি তো সেরকম কিছু দেখছেন না। সেরকম যদি হতো তাহলে দল ঘোষণা এত লুকোচুরি হবে কেন? এটা কি লুকোচুরি নাকি তারা সিদ্ধান্তটা, মানে কি বিষয়টা কি? ব্যাপারটা আপনি কি বলবেন, কারণ যেহেতু আইসিসিকে দল দেওয়া হয়েছে, সেটা আমি এখন অন এয়ার করলে সমস্যাটা হয়তো বা ভাবছে যে তারা চেঞ্জ করতে পারে, তারা জিনিসটা করতে, অন্য দলগুলো চেঞ্জ তো হতেই পারে, কারণ আইসিসি তো বলে রাখছে বিনা জিজ্ঞাসায় তুমি পরিবর্তন করতে পারবে। রাইট। তো সেটাকে অন্যান্য মানে বড় দলগুলো যদি ঘোষণা করতে পারে, তাদের করতে অসুবিধা কি? তাই আপনি নিজেই বুঝতেছেন, এখানে পেশাদারিত্বের চরম অদক্ষতা। আমরা এই জায়গা থেকেও আমরা এখানে আমি যেটা বলতে যাচ্ছি, বাংলা, হ্যাঁ বলুন, আমি দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় যেন সুস্থ থাকে এবং তাদের সর্বোচ্চ খেলাটা খেলতে পারে। আমি হারলো বা জিতলো এইটার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই, ভালো খেলতে পারে, আর ভালো খেললে জিত আসবেই, জিত আসবে। আর বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপটা হলো, এত খারাপ করার কারণ কি? এত হতাশাজনক পারফরম্যান্স। ওই যে আপনার এই সমস্ত ধোঁয়াশা সৃষ্টি করার জন্য যে জিনিসটা হয়, দলে গ্রুপিং এর সৃষ্টি হয়ে যায়, তারপরে ওই কোনো একটা প্লেয়ারকে বাদ দেওয়ার চেষ্টা করা, কোনো একটা প্লেয়ারকে অনবোর্ড করার চেষ্টাতে দলে আপনার ঐক্যবদ্ধতা কাজ করে না। ড্রেসিং রুমে যদি ঐক্যবদ্ধ না হয়, আপনি সেই দলের সফলতা পাবেন না, স্পিরিট থাকবে না, একটা নিজেদের মধ্যে দেশাত্মবোধ। যেমন আপনাকে কোনো বোধই কাজ করবে না। একেবারে জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি এখন দিচ্ছি, মুম্বাই ইন্ডিয়ান্সের যে ক্রিকেট টিমটা এখন এতটাই শক্তিশালী, বোলিং ব্যাটিং সবকিছু মিলিয়ে, যে পৃথিবীর বহু দেশের ন্যাশনাল টিমকে তারা হারানোর সমর্থতা রাখে। রাখবি তো, এটা তো শক্তিশালী সারা পৃথিবী থেকে ইয়ে নিয়ে। কিন্তু তারা এখন দলের তলানিতে কেন? কারণ ওদের রোহিত শর্মা আর এই হার্দিক পান্ডিয়ার যে দ্বন্দ্ব, সমর্থক বিভক্ত। তো সমর্থক যদি বিভক্ত হয়, খেলোয়াড়দের ভিতর কি বিভক্তি নাই? তাহলে সেই বিভক্তি তো শুধু বাংলাদেশে না, আমার তো প্রতিবেশীদেরও দেখতে পাচ্ছি আপনার কথা অনুযায়ী অনেক জায়গাতেই থাকতে পারে, থাকে। কিন্তু যারা এটাকে ওভারকাম করতে পারে তারা গেইনার। তার মানে শেষ বিচারে তো তারা একটা টিম হয়েই খেলবে আলটিমেটলি। কারণ মূল ব্যাপারটা, যতক্ষণ আপনি টিম না হতে পারছেন ততক্ষণ আপনি কখনোই রেজাল্ট আশা করতে পারেন না। তার জ্বলন্ত প্রমাণটাই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এখনকার। বুঝলাম। তারপরেও আমি জানতে চাই যে আমাদের আমেরিকার মাটিতে বাংলাদেশ প্রথম খেলবে এটি না, কারণ এর আগে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে। এখানে আমি নিজে দেখেছি 2টি ম্যাচ ফ্লোরিডাতে T20, কিন্তু নিউ ইয়র্কে প্রথম খেলবে এবং বিশ্বকাপে প্রথম খেলবে আমেরিকাতে ক্রিকেট। আমরা খুবই এক্সাইটেড। তারা এসে প্রথমে আমেরিকার সাথে 3টি ম্যাচ খেলবে,
তারপরে তার বিশ্বকাপে চলে যাবে, তার প্রথমটি তো শ্রীলঙ্কার সাথে হবে ডালাসে, টেক্সাসে। তো আমাদের দর্শকরা যেন অবশ্যই মাঠে যান, অবশ্যই যেন তারা, আমরা জানি যে আমরা হারি জিতি, আমরা সবসময় পাশে থাকি, আমরা কষ্ট পাই, আমরা সোশ্যাল মিডিয়াতে লিখি, হতাশা ঝাড়ি, ক্ষোভ দেখাই, কিন্তু তারপরও দিন শেষে আমরা গিয়ে জার্সিটা পরে পতাকাটা হাতে নিয়ে মাঠে থাকি। তো আমরা কি তাদের কাছ থেকে সেই ভালোবাসার প্রতিদান পাবো না? এখানে একটা জিনিস কি খেয়াল করেন, বর্তমান বিশ্বে বাংলাদেশকে বিশ্বের পর্যায়ে গর্ব করার মতো খুব কিছু আর নাই। ক্রিকেট একটা বিরাট ব্যাপার। তো সেখানে খেলোয়াড়দেরকে তো আপনি দোষী সাব্যস্ত করতে পারবেন না, কারণ কেউ তো কিন্তু দোষী সাব্যস্ত করার মতোই। না, আমি কখনোই এটা আমি হতে দিতে রাজি না। কারণ খেলোয়াড়ের পিছনে আমরা যারা খেলোয়াড়দেরকে পরিচালনা করি, তারা যদি স্বচ্ছ না হই, তারা যদি পেশাদার না হই, তাও ঠিক, তাদেরকে দ্বন্দ্বে জড়িত করে দেই, অ্যাজ এ রেজাল্ট যা হবার তাই হচ্ছে। তারপরে যে জিনিসটা আমি ইদানিং বাংলাদেশে এটা একটা সমস্যা আমি দেখছি, সেটা হচ্ছে ভীষণভাবে এই সোকল প্রত্যেকের হাতে মোবাইল এবং প্রত্যেকেই প্রেজেন্টার, এরা প্রত্যাশার বেলুনটাকে এত একটু উপরে নিয়ে যায়, ভীষণভাবে মানসিক চাপে ফেলে দেয়। এক্সেলেন্ট একটা কোয়েশ্চেন করেছেন। তাহলে আমরা দেখি যে যেহেতু ইউটিউব, ফেসবুক, বলা হয় ইউটিউবার, তো যেহেতু বাক স্বাধীনতা খুবই সুন্দর একটা জিনিস, যেহেতু মানুষ তার নিজের কাজটি করতে পারবে, এটি খুবই সুন্দর জিনিস। ওই যে আপনি বলছিলেন যে এটার চরম নেগেটিভ দিক হচ্ছে এই ধরনের অপপ্রচার। সবার তো সেই যোগ্যতা নাই, সবাই তো যদি সাংবাদিকের যোগ্যতা নিয়ে থাকতো তাহলে তো সবাই সাংবাদিক হতো। এখন যখন একটি পার্সোনাল জায়গায় কিংবা একটা সেন্সিটিভ জায়গায় কিংবা যে কোনো জায়গায় এত প্রত্যাশা তৈরি করা হয়, কিংবা এত নেগেটিভ কথা ছড়ানো হয়, এত হিংসা ছড়ানো হয়, বিভ্রান্তি ছড়ানো হয়, ভুল মিথ্যা সত্য মিলেমিশে একাকার হয়, তখন কিন্তু কোনটা যে কি এইটা বাছাই করাও একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি জানি এটা একটা দারুণ পয়েন্ট আপনি উত্থাপন করেছেন। এবং শুধু তাই না, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেহেতু আমি নিজে মাঠে খেলেছি, আমি জানি সেটা হলো যে মাঠে যখন একটা খেলোয়াড় খেলে খুব কঠিন, অনেক প্রেশার, কারণ এই 30,000 50,000 দর্শকের সামনে, টিভিতে কোটি দর্শক, তারপরে সমস্ত পৃথিবীর সামনে তাদের পারফর্ম করতে পারাটা সহজ না, এত সহজ জিনিস না, নিশ্চয়ই না। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা এই প্রত্যাশার বেলুনটাকে এইভাবে ফুলানো আমি অসমীচীন মনে করি। আচ্ছা, আমরা একদম যেমন এখানে একটা জিনিস আমি বলতে চাই, শান্ত খুব সুন্দর কথা বলেছিল কিছুদিন আগে, যে এবারের বিশ্বকাপে আমাদের কাছে কোনো প্রত্যাশা যেন আপনারা না করেন। বেচারা যেন এই কথাটা বলে বিপদে পড়ে গেছে। পক্ষান্তরে ও যদি মানে বলতো অ্যাজ ইউজুয়াল, যেটা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের সময় হয়, যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, আমরা সেমিফাইনাল খেলবই, কিন্তু দেখা গেল নেদারল্যান্ডের সাথে হারে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এটা তো ঠিক না। বুঝতে পারছি। যাই হোক, তারপরেও উনি এটা বলছেন যে আমাদের কাছ থেকে আপনারা বেশি কিছু প্রত্যাশা করবেন না, এটাও তো ভালো না। মানুষ তো সাহসের কথাটাও শুনতে চায়। না, কারণ হচ্ছে কিসের জন্য আমি বারবার, কিন্তু আমি সেমিফাইনাল খেলবই এই কথাটাও আপনি টার্গেটে না রেখে, অনেকে তো বলে আমরা, যেমন এই যে আপনি কিছুক্ষণ আগে ছবি দেখছিলেন ডোয়াইন ব্রাভো, এটা ছিল আপনার টাইমস স্কোয়ারের ছবি, তারা ট্রফি নিয়ে এসছে, তাকে আমরা প্রশ্ন করেছিলাম, তো প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজে চ্যাম্পিয়ন, T20-তে চ্যাম্পিয়ন, এবং এর আগে ওয়ার্ল্ড কাপও তারা চ্যাম্পিয়ন, সো এবারও তারা চ্যাম্পিয়ন হতে এসছে। এরকম বলতে তো কোনো অসুবিধা নেই না। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তাদের ক্রিকেট আর আমাদের ক্রিকেট তো এক না। এখন আপনি যদি বারবার বলেন আমি চ্যাম্পিয়ন হব আর নেদারল্যান্ডের সাথে হারবেন, তখন তো আপনার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। করতে হবে, ওই চেষ্টাটাও করতে হবে যেন না হেরে সাকসেসটা না। আসে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে সাধারণ মানুষ তো এটা জানে না, তাহলে যে খেলোয়াড়রা খেলছে মাঠে, খেয়াল করবেন, কিন্তু আমরা কর্মকর্তারা খেলছি পিছনে। তা আমাদের কর্মকর্তাদের খেলা যতদিন নিরপেক্ষ না হবে, পেশাদার না হবে, খেলোয়াড়রা ভালো খেলতে পারবে। ওকে, তারপরও আমি যদি এটা বলি যে আমি চ্যাম্পিয়ন হতে এসেছি, আপনি যদি এতে আপত্তি থাকে, কিন্তু আমি আমার কাছ থেকে কিছু আশা করবেন না, তাহলে যাচ্ছ কেন? নো, জিনিসটা ওইভাবে না তো। ব্যাপারটা হচ্ছে এই নিউজটাই শুধু দিছে, কিন্তু আগে পিছের কথাটা তো বলে নাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা দোয়া করবেন, আমরা ভালো খেলবো, সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করব, কিন্তু
ওই সেমিফাইনালে যাব, চ্যাম্পিয়ন হব, এই ধরনের কোনো প্রত্যাশা রাখবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে মুশফিকুর রহমান মোহন, আমাদেরকে সময় দেবার জন্য। আমার মনে হয় আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে তার ভেতরে একটা গুড স্পিরিট ছিল, আছে, থাকবে, এবং তার মধ্য দিয়ে প্রতিটি খেলোয়াড়ের থাকবে। তিনি বলছেন আমরা আমাদের সামর্থ্য উজাড় করে খেলবো, কিন্তু আমাদেরকে নিয়ে আপনারা প্রত্যাশার বেলুন এতটা তৈরি করবেন না যেন আমাদের পথে কোনো বাধা না হয়। হ্যাঁ, সুযোগ থাকলে, সম্ভাবনা থাকলে আমরা চ্যাম্পিয়নও হব, হয়তো বা তার ভেতরে। আমি পরিশেষে একটা জিনিস বলতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে এভরি ইন্ডিভিজুয়াল খেলোয়াড় যদি বলেন, বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, বাংলাদেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল এটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি ড্রেসিং রুম এবং পিছনে যারা আমরা আছি তারা যেন পেশাদার হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলেছেন, পেশাদার। প্রিয় দর্শক, আমরা আমাদের অতিথিকে ধন্যবাদ দিয়েছি, এবং সবচেয়ে বড় ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে থাকেন। আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি। তারা এখানে খেলতে আসবে, যেন তারা খুবই ভালো খেলে, পেশাদারিত্বের সাথে খেলে, শক্ত থাকে, আমরা তাদেরকে সমর্থন দেব। একই সাথে আমেরিকা যেন খুবই ভালো করে এবারের বিশ্বকাপে, সেই প্রত্যাশা, সেই শুভকামনা, সেই ভালোবাসাটিও আমাদের দলের প্রতি রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।